আওয়ামী লীগ আমলের গোপন বন্দিশালার সন্ধান পেল যমুনা টিভি। 16 থেকে 18 সালেই হয় বেশিরভাগ গুম। মিলেছে প্রতিবেশী দেশের সম্পৃক্ততার তথ্য। প্রচ্ছন্নভাবে একটা সহযোগিতা ভারতের ছিল বলে আমরা মনে করি এবং এটা সবাই মনে করে, কারণ ভারতীয় অনেক নিরাপত্তা বাহিনীও বাংলাদেশে কাজ করে। চট্টগ্রামে আগুনে পুড়ল দুটি ফার্নিচার কারখানা। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের কয়েকটি আবাসিক ভবনও। উপরে শুধু আগুন আগুন। তখন আমরা দ্রুত বেগে আসি, মনে করেন যার যার পানি যা আসছিল তা নিয়ে পানি নিয়ে আসি। এখানে আগুনের সূত্রপাত হচ্ছে যে ফার্নিচারের ফ্যাক্টরিগুলা, এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল। টিএসসির ঘৃণা স্তম্ভে আবারও আঁকা হলো শেখ হাসিনার গ্রাফিতি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার জুতা ও ঝাড়ু নিক্ষেপ কর্মসূচি আজ। এটা মুছে দেওয়ার পাইতারাটা করছে, তো এটাকে আসলে খুবই ষড়যন্ত্রমূলক ভাবে দেখতেছি। আবার ওই ফ্যাসিস্ট হাসিনার যে আগের ছবিটি সেটাকে ফিরিয়ে আনবো। আমাদের ধারণা যে প্রশাসনে এখনো ব্যাপক পরিমাণে আওয়ামী আমলারা আছেন। বেপরোয়া গতি আর ওভারটেকিংয়ে ঝুঁকিপূর্ণ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। দুর্ঘটনায় প্রায়ই ঝরছে প্রাণ। ট্রাফিক আইন মেনে চলার তাগিদ। আমন্ত্রণ যমুনা নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজপথের রাজনৈতিক আন্দোলন স্তব্ধ করে দিতেই ঘটে বেশিরভাগ গুমের ঘটনা। সংবিধান রক্ষার অজুহাতে 2014 সালে একপাক্ষিক নির্বাচনে জিতলেও স্বস্তি ছিল না আওয়ামী লীগে। বলা হয়েছিল দ্রুত আরেকটি নির্বাচনের কথা। ওই দাবি ভুলিয়ে পরের দফা ক্ষমতা নিশ্চিতে 2016, 17 এবং 18 সালে ঘটানো হয় ইতিহাসের সবচেয়ে বেশি গুমের ঘটনা। নির্মাণ করা হয় গোপন বন্দিশালা। গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনের সূত্র ধরে একটি বন্দিশালার খোঁজও পেয়েছে যমুনা টেলিভিশন। তুলে নিয়ে নিখোঁজ করে দেওয়ার ঘটনায় মিলেছে প্রতিবেশী দেশের যোগসাজশের অভিযোগ। লুৎফর রহমানের ক্যামেরায় আলামিন হক অহনের রিপোর্ট। 2014 সালের 5 জানুয়ারির নির্বাচন ঘিরে ব্যাপক উত্তেজনা ছিল রাজপথে। ভোটের আগে 150-র বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ক্ষমতা নিশ্চিত করে আওয়ামী লীগ। তীব্র ক্ষোভ থেকে কঠোর আন্দোলনে নামে বিরোধীরা। এর পরের বছরগুলোতে বেড়ে যায় আটকের পর নিখোঁজের ঘটনা। আর্কাইভস ভবনে তখনকার পত্রিকাগুলো দিচ্ছে তার সাক্ষ্য। আওয়ামী লীগ সরকারের আমলে 2016, 17 এবং 2018 সালে সবচাইতে বেশি গুমের ঘটনা ঘটেছে। আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের বিভিন্ন পত্রিকা ঘেঁটে আমরা সেই সময়কার বিভিন্ন নিখোঁজের সংবাদ দেখতে পাই। গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়েছে 2009 থেকে 2024 মোট গুমের অভিযোগ 1676টি। এর মধ্যে কমিশন পর্যালোচনা করে 758টি। দেখা যায় 2016 সালে সর্বোচ্চ 130টি, দ্বিতীয় সর্বোচ্চ 2018 সালে 89 এবং 2017 সালে গুমের অভিযোগ মেলে 84টি। যখন অংশগ্রহণ নির্বাচনটা হলো না, তখন মানুষ কী করলো? লেখালেখি শুরু করলো। সভা সমাবেশ, আন্দোলন, ছোট ছোট আন্দোলন হলো। রাজনৈতিক দলগুলি তারা ছোট ছোট আন্দোলন করলো এবং রাজনৈতিক দলগুলির মধ্যে যাকে বেশি পরিমাণ থ্রেট মনে হয়েছে তাকে গুমের আওতায় আনা হলো। তারপরে সিভিল সোসাইটির যারা লেখালেখি করে এবং যারা বক্তৃতা বিবৃতি করে তাদের ক্ষেত্রে থ্রেট দেওয়া হলো। অনেক ক্ষেত্রে তাদেরকে রাস্তাঘাট থেকে, বাসাবাড়ি থেকে উঠিয়ে নেওয়া হলো। 2015 সালের জানুয়ারি থেকে কিন্তু আমরা দেখলাম পেট্রোল বোমা এটা কিন্তু 3 মাস ধরে চলেছিল এবং ওই সময়টাতে আপনি যে পরিসংখ্যান দিচ্ছেন তাতে করে গুমের ঘটনাগুলো ওই সময়কার, তো তার সাথে একটা যোগসূত্র থাকলেও থাকতে পারে। এই মানবাধিকার লঙ্ঘন কোনোভাবেই এটাকে অনুমোদন করা উচিত না। পরের 2 বছর অর্থাৎ 2017 এবং 2018 সালে এত গুমের ঘটনা কেন ঘটল? বিশ্লেষকরা বলছেন 18 সালে তৃতীয় মেয়াদে ক্ষমতা নিশ্চিত করতে টার্গেট করা হয় অনেককে। নির্বাচনটা কিভাবে হবে সেটা কিন্তু গভর্নমেন্টের একটা স্পেশাল মেকানিজম ছিল। কমিশন মনে করে রাজনৈতিক কারণেই ঘটেছে বেশিরভাগ গুমের ঘটনা। ক্ষমতা ধরে রাখতে বানানো হয় গোপন বন্দিশালা।
তেমন একটি বন্দিশালার পাশে আমরা। এই লাল ইটের দেয়াল অসংখ্য আর্তনাদের সাক্ষী। অধিকাংশ বন্দিশালায় গুঁড়িয়ে ফেলা হয়েছে, তবে এই দেয়ালের পাশে যেসব কক্ষ রয়েছে সেগুলো এখন পর্যন্ত অরক্ষিত। ধারণা করা হচ্ছে 2018 সালের আগে কোনো এক সময়ে এই বন্দিশালা নির্মাণ করেছিল শেখ হাসিনা সরকার। বিভিন্ন সূত্র বলছে এই বন্দিশালায় যাওয়া আসা ছিল বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের। কত পরিমাণ আমি ক্রস ফায়ার করতে পারলাম, কত পরিমাণ গুম করতে পারলাম, কত পরিমাণ আমি এন্টি গভর্নমেন্টের যারা আছে তাদের ভয়েসকে রুগ্ধ করে দিতে পারলাম। তারা কি পরিমাণ অর্থনৈতিক প্রণোদনা পায়, এটা তাদের বেতন কাঠামোর বাইরেও তারা যে সুযোগ সুবিধাগুলি ভোগ করে সেটা হচ্ছে একবার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। কমিশনের তদন্তে গুমের ঘটনায় প্রতিবেশী ভারতের সম্পৃক্ততার তথ্যও উঠে আসে। 16 মাস নিখোঁজ থাকার পর এই রহমতুল্লাহ ভারতের কারাগার থেকে মুক্ত হয়ে সম্প্রতি দেশে ফিরেছেন, যেটি মিলে যায় কমিশনের তথ্যের সঙ্গে। মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ির খুব কাছাকাছি নিভৃত এই গ্রাম বড়নালাই। 2023 সালের 29শে আগস্ট আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য আসেন। অন্তত 3টি গাড়িতে করে আসেন তারা। তার একটি গাড়ি এখানে পার্ক করে রাখা হয়েছিল। তারপরে তুলে নিয়ে যাওয়া হয় রহমতুল্লাহকে। মানসিকভাবে ভেঙে পড়েছেন রহমতুল্লাহ, এখনও আছেন ট্রমায়। কখন আবার গুম হয়ে যান তিনি। যদি আমাকে ফাঁসিও দিয়ে দিত তাও আমি রাজি ছিলাম, কারণ আমাকে এক জায়গায় বাড়িতে না জানিয়ে এক জায়গায় রাখা, আবার ইন্ডিয়া পাচার করে দেওয়া, এটা কি ঠিক? যদি ওই রাষ্ট্র যদি এই রাষ্ট্রের সাথে মানে সরকারের সাথে যদি না থাকতো, হাত না থাকতো, তাহলে তো আমার ভাইকে ভারত পাঠিয়ে দিতে পারতো না। রহমতুল্লাহর মতো অভিজ্ঞতা একাধিক ব্যক্তির, যারা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আটক হলেও পরে সন্ধান মিলেছে সীমানার বাইরে। অনেক ভিকটিম গুম হয়ে যাওয়া আসার পরে তাদের কাছ থেকে আমরা শুনতে পাই তাদেরকে যখন টর্চার করা হচ্ছে, যখন ইন্টারোগেশন, অনেক মানুষ যারা পাশের দেশের ভাষায় ছিল কথা বলছিল। প্রচ্ছন্নভাবে একটা সহযোগিতা ভারতের ছিল বলে আমরা মনে করি, এবং এটা সবাই মনে করে, কারণ ভারতীয় অনেক নিরাপত্তা বাহিনীও বাংলাদেশে কাজ করে। কমিশনের শঙ্কা, এখনও যাদের খোঁজ মেলেনি তাদের হয়তো আর ফিরে পাওয়া যাবে না। কিন্তু গুমের শিকার প্রিয়জনের ভাগ্যে কি ঘটেছে তা জানতে উদ্গ্রীব স্বজনরা। যদি নাও ফিরিয়ে দেয়, আমার ছেলের হাতটা পর্যন্ত যেন আমি পাই। গুম সংক্রান্ত এই কমিশনে প্রতিদিন এখনো মানুষ আসছেন, জানাচ্ছেন সেই ভয়াবহ নির্যাতনের কথা। এখন তাদের অপেক্ষা কবে পাবেন বিচার। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে একটি কাঠের ফার্নিচার কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। নগরীর উত্তর কাট্টুলির সিডিএ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, দিবাগত রাত 2:15টার দিকে একটি কাঠের ফার্নিচার কারখানায় আগুন লাগে, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশে। পুড়ে যায় আরও 2টি ফার্নিচার কারখানা, ক্ষতিগ্রস্ত হয় আশপাশের কয়েকটি আবাসিক ভবন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণেও আসে আগুন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এখন নিশ্চিত হওয়া যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও। পুরা এলাকা মানে উপরে শুধু আগুন আগুন আগুন। তখন আমরা দ্রুত গিয়ে আসি, মনে করেন যার যার পানি যা আসছিল তা নিয়ে পানি নিয়ে আসি। প্রথম দেখি যে পানি নিয়ে আসি, আগুনের কাছে ঘুরতে পারতেছি না। চারিদিকে আগুন আর আগুন। ফার্নিচার দোকানে এখানে কয়েকজন লোক গুম হয়েছিল, ওইগুলো বাইরেছে। বাইরে হওয়ার পরে এখানে মনে পুরি চাই লাস্টে মনে করেন এখানে পানি করার ব্যবস্থা নাই। ফার্নিচার তৈরি করতে এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, আর ওই কেমিক্যাল মধ্যে যদি অল্প পরিমাণে আগুন পায়, এই আগুন অল্প সময়ের মধ্যে এটা অনেক ছড়িয়ে যায়। এদিকে কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে আগুনে প্রায় 100 দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, রোববার দিবাগত রাত 12টার দিকে বাজারে আগুন লাগে। স্থানীয় এক মিষ্টির দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আশপাশের টিনের দোকানে ছড়িয়ে পড়ে তা। পরে ফায়ার সার্ভিসের 6 ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ায় বড় ক্ষতির শঙ্কা করছেন দোকান মালিকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন ঘৃণা স্তম্ভ
আবারও আঁকা হয়েছে শেখ হাসিনার গ্রাফিতি। গত মধ্যরাতে এই গ্রাফিতি আঁকা হয়। সেখানে আজ জুতা ও ঝাড়ু নিক্ষেপ কর্মসূচি পালনের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এর আগে রাতে শেখ হাসিনার গ্রাফিতি সম্বলিত ঘৃণা স্তম্ভ মুছে ফেলার প্রতিবাদে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত চায় তারা। এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি দুঃখ প্রকাশ করে। শেখ হাসিনার শাসনামলে মেট্রো রেলের রাজু ভাস্কর্য সংলগ্ন 2 পিলারে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি আঁকে ছাত্রলীগ। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর জনতা তার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ, রক্তের প্রতীকস্বরূপ লাল রং, ইটপাটকেল ও ঝাড়ু মেরে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। ফলে এক সময়ের গ্রাফিতি জনতার ক্ষোভ ও ঘৃণার প্রতীকে রূপ নেয়। এর নামকরণ হয় ঘৃণা স্তম্ভ। শনিবার দিবাগত রাতে ঘৃণা স্তম্ভ মুছে ফেলার কাজ শুরু হয়। ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীদের বাধার মুখে মাঝপথে মোছার কাজ বন্ধ হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরের অনুমতিতে গভীর রাতে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার চেষ্টার ঘটনাকে প্রক্টোরিয়াল টিমের অনিচ্ছাকৃত ভুল হিসেবে উল্লেখ করে রবিবার দুপুরে দুঃখ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপরও রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় প্রক্টরের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন তারা। মধ্যরাতে আবারও আঁকা শুরু হয় শেখ হাসিনার গ্রাফিতি। রাতভর চেষ্টা করে ঘৃণা স্তম্ভকে পুরনো অবয়বে আনার চেষ্টা করেন চারুশিল্পীরা। এ সময় গ্রাফিতি মুছে ফেলার নির্দেশ দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের দাবি করেন শিক্ষার্থীরা। এমন ঘটনা আবারও ঘটলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের কণ্ঠে। প্রক্টরি বা আপনার মানে কার আদেশ কোনো আলোচনা না করে কারোর সাথে এরকম একটা আপনার মানে পাইতারা, এটা মুছে দেওয়ার পাইতারাটা করছে। তো এটাকে আসলে খুবই ষড়যন্ত্রমূলকভাবে দেখতেছি। সকল ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ সকল ছাত্র সংগঠন মিলে আমরা আজকে আবার ওই ফ্যাসিস্ট হাসিনার যে আগের ছবিটি সেটিকে ফিরিয়ে আনবো। কেন এগুলো হচ্ছে আমরা সেগুলো জানতে চাই। আমাদের ধারণা যে প্রশাসনে এখনো ব্যাপক পরিমাণে আওয়ামী আমলারা আছেন, প্রশাসনে তাদের একটা ভূমিকা আছে। প্রশাসনের প্রতি যে ইতিমধ্যে শিক্ষার্থীদের একটা প্রশ্নবোধক চিহ্ন জাগ্রত হয়েছে সেইটা আরও ঘনীভূত হবে এবং তার দাবি, তার পদত্যাগের যে দাবি ছিল হয়তো আমরা সেখান থেকে প্রথমবারের মতো সরে আসবো, কিন্তু দ্বিতীয়বার সরে আসার কোনো সুযোগ আমাদের কাছে থাকবে না। আজ নতুন করে আঁকা গ্রাফিতিতে জুতা ও ঝাড়ু নিক্ষেপ কর্মসূচির ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। বেপরোয়া গতি আর ওভারটেকিংয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। প্রায় ঘটছে দুর্ঘটনা। হাইওয়ে পুলিশের হিসেব বলছে গত এক সপ্তাহে মুন্সিগঞ্জ অংশে প্রাণ গেছে 8 জনের, আর 1 বছরে এই সংখ্যা অর্ধশতাধিক। এসব দুর্ঘটনার জন্য যাত্রীরা দায়ী করেছেন চালকদের বেপরোয়া মনোভাবকে। ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ চান তারা। ঢাকা মাওয়া মহাসড়ক দ্রুত গতিতে যান চলাচলে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। 4 লেনের মূল এক্সপ্রেসওয়ের পাশে আরও 4 লেনের সার্ভিস সড়ক। এছাড়াও আছে ফ্লাইওভার, আন্ডারপাস, ইন্টারচেঞ্জ, ওভারব্রিজ। এর মধ্যেও প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনা। গত এক সপ্তাহে প্রাণ গেছে 8 জনের। হাইওয়ে পুলিশের হিসাবে বছর জুড়ে মুন্সিগঞ্জ অংশে মোট 46টি দুর্ঘটনা ঘটেছে। নিহত অর্ধশতাধিক, আহত 100-রও বেশি মানুষ। অবশ্য ফায়ার সার্ভিসের হিসাবে দুর্ঘটনার সংখ্যা 64। প্রতিনিয়ত এমন দুর্ঘটনায় শঙ্কিত যাত্রীরা। 80 কিলোমিটার স্পিডে, 120 কিলোমিটার স্পিডে উড়ায় বয়ে থাকে, ব্রেকে যায় কন্ট্রোল হয় না। ওভারটেক নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তো এই ঝামেলাগুলো হয়। যাত্রী সামনে গাড়ি ব্রেক করলে দেখা গেলে এত দুর্ঘটনা হয় না। কিছু ড্রাইভারও গাছমি আছে, কিছু যাত্রীরও গাছমি আছে। এটা যদি কঠোর হাতে যদি না দেয়, প্রশাসন তো জিনিসটা দমন করে না। দুর্ঘটনা হওয়ার পর আমরা নিউজগুলোতে প্রায় দেখি যে ফিটনেসবিহীন গাড়ি বা চালকদের লাইসেন্সগুলো রিনিউ করে না। এইগুলো যদি আগে থেকে কর্তৃপক্ষ পদক্ষেপ নিত তাহলে এই দুর্ঘটনাগুলো তো ঘটতো না। এদিকে নিষেধাজ্ঞা থাকলেও দেখা যায় যত্রতত্র পারাপার, পার্কিং, যাত্রী ওঠানামা সহ ট্রাফিক আইন অমান্যের হিড়িক। নির্ধারিত গতিসীমা থোড়াই কেয়ার করেন বেশিরভাগ চালক। ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটারে যানবাহন চলার কথা। তবে হাইওয়ে পুলিশের যে স্পিড গান রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ যানবাহনই তা মানছে না।
এ সড়কে যানবাহনের দুর্ঘটনার অন্যতম এটিও একটি কারণ। এরা 80 কোনো সময় চালায় না, 80-র উপরেই থাকে অল টাইম প্রায়। বেশি স্পিড থাকে বাস, তারপরে প্রাইভেট কার, নোয়া, হাইস এগুলোতেই বেশি থাকে। চালকরা বলছেন ঘন কুয়াশায় পথ দেখতে সমস্যা, তাই ঘটছে দুর্ঘটনা। কুয়াশার টাইমে অনেক সময় দেখা গেছে রুটের রুটের মাঝখানে গাড়ি দাঁড়ানো থাকে, তখন অনেক গাড়ি দেখা যায় অনেক স্পিডে আসে, ওই গাড়িটা ফলো করে না, তখনই এটা দুর্ঘটনা ঘটে। কিছু কিছু প্রাইভেট মোটরসাইকেলওয়ালা ঘুরতে আসে, কখনো এই রোডে তো চলাফেরা নেই ওনাদের, ঠিক আছে, এই কারণে ওনারা বিশৃঙ্খলভাবে চলায় দুর্ঘটনা ঘটায়। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো হয়, ঠিক আছে, তার জন্য নিয়ন্ত্রণ হারায় ফেলায়, এর জন্য এই অ্যাক্সিডেন্টগুলো বেশি হচ্ছে। দুর্ঘটনা এড়াতে নিয়ম মানার আহ্বান ফায়ার সার্ভিসের, আর হাইওয়ে পুলিশ বলছে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। আমরা যখন রেস্কিউ করতে যাই তখন আমরা দেখতে পাই যে গাড়ির ভিতরে কিভাবে তারা আটকা পড়ে আছে, গাড়িগুলো দুমড়ে মুচড়ে যাচ্ছে, কারণ অতিরিক্ত গতি ছাড়া এইভাবে গাড়ি দুমড়ে মুচড়ে যাওয়ার কথা না। প্রতি মাসে কিন্তু আমরা প্রায় 3 থেকে 400 গাড়ির বিরুদ্ধে আমরা মামলা দিয়ে থাকি, যেগুলো ত্রুটি বিচ্যুতি থাকে। আমরা বিশেষ করে এক্সপ্রেস ওয়েতে বেপরোয়া গতির গাড়িটাকে বেশি প্রায়োরিটি দেই। সেকেন্ড প্রায়োরিটি ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্স, এটাকে আমরা বেশি প্রায়োরিটি দেই। 2020 সালে চালু হয় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। এবছর মুন্সিগঞ্জ অংশে শৃঙ্খলা ভঙ্গে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে 2469টি। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ।